কম্পিউটার সায়েন্স এবং বিসিএতে যারা পড়াশোনা করছো তাদের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে প্রথম যেটা শিখতে হয় এবং গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। এই সি ল্যাঙ্গুয়েজটা একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা তোমাদেরকে শিখতে হয় কম্পিউটার সায়েন্স এবং বিসিএতে যারা পড়াশোনা করছো, বিসিএ নিয়ে যারা পড়াশোনা করছো, নতুন ভর্তি হয়েছো তাদের জন্য। এই সি ল্যাঙ্গুয়েজটা কি না, এটা একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে আমার একটি ভিডিও আছে, ওখানে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাগগুলো দেখিয়েছিলাম। সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাগে বলেছিলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ আবার দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই সি হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার কেউ কেউ এই সিকে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ নামেও বলে থাকেন। অনেকে আবার এটাকে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ নামেও বলে থাকেন। তাদের এই মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলার পেছনে, সিকে মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলার পেছনে দু একটা কারণ অবশ্যই আছে, কিন্তু আমরা ধরে নেব সি একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার জানব সি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কবে, কোথায় এবং কে আবিষ্কার করেছিলেন। সি নামে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি 1970 সালে ডেনি চিরিচি সালে ডেনি চিরিচি আবিষ্কার করেছিলেন। কোথায়? AT&T ল্যাব। AT&T ল্যাব। এটি মানে এ ফর আমেরিকান, টি ফর টেলিফোন, আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ। এইটি ফর টেলিফোন আর এইটি ফর টেলিগ্রাফ, আমেরিকান টেলিফোন অ্যান্ড টেলিগ্রাফ ল্যাব। সেটা কোথায়? সেটা হচ্ছে নিউ জার্সি। নিউ জার্সি শহর। নিউ জার্সি শহরটা আবার কোথায়? না ইউএসএ, আমেরিকা। তাহলে আমেরিকার নিউ জার্সি শহরে AT&T ল্যাবরেটরিতে ডেনি চিরিচি 1970 সালে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিলেন, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে সবাই চেনে বা আমরা চিনি। ঠিক আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পূর্বপুরুষকে, এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পূর্বপুরুষ হচ্ছে বি নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল, যেটা হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পূর্বপুরুষ। যেটা কোথায় আবিষ্কার হয়েছিল? না যেটাও তৈরি হয়েছিল AT&T ল্যাবে। কিন্তু কে তৈরি করেছিলেন? কেন থমসন। তাহলে কেন থমসন AT&T ল্যাবে বি নামে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিলেন। সেই বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উত্তরসূরি ধরা হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে। 1970 সালে সি আবিষ্কার হয়েছে ঠিক, এটা সত্যি কথা, কিন্তু এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনেকগুলি বিবর্তন এসছে। এই বিবর্তনের
ফলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরও বেশি উন্নত হয়েছে। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নতুন নতুন বৈশিষ্ট্য যোগ হয়েছে। সেই বৈশিষ্ট্য যোগ হওয়ার ফলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরও বেশি শক্তিশালী হয়েছে। এবার এই প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার আগে বা শেখার আগে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে প্রোগ্রাম লেখার আগে আমাদের ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয়। আমরা একটা খুব ছোট প্রোগ্রাম করব, সেই ছোট প্রোগ্রাম থেকেই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের শেখাটা শুরু করব। আমি যদি প্রথমেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন পার্টগুলো সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের প্রোগ্রামগুলো লিখতে খুব সুবিধা হবে। আমি একটি ছোট্ট প্রোগ্রাম লিখছি। রাইট এ প্রোগ্রাম মানে রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড। রাইট এ প্রোগ্রাম টু ডিসপ্লে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেসেজ দেখাবে, এরকম একটা প্রোগ্রাম লেখো। হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেসেজ দেখাবে, এরকম একটি প্রোগ্রাম লেখো। ঠিক আছে, কীভাবে লিখছি প্রোগ্রামটি দেখো। হ্যাশ ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড conio.h void main clr scr printf hello world get ch ব্র্যাকেট শেষ। এরকম একটি ছোট্ট প্রোগ্রাম লিখেছি। নিশ্চয়ই কিছু বোঝা যায়নি, না বোঝা যাওয়াটাও স্বাভাবিক। যারা আজকে প্রথমবারের জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, তাদেরকে তো এই প্রোগ্রামটা কিছু না বুঝতে পারার মতোই একটি ব্যাপার। কিন্তু আমরা যদি এই প্রোগ্রামের প্রত্যেকটা জিনিস সম্পর্কে, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা অক্ষর সম্পর্কে, প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে আমরা যদি জেনে নিই, তাহলে কিন্তু আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না এবং আশা করছি খুব ভালো লাগবে। আমি বলে রাখি, এই প্রোগ্রামটি আমি খাতায় লিখেছি বা আমরা খাতায় লিখেছি ঠিকই, কিন্তু প্রোগ্রাম লিখতে হয় কোথায় না, প্রোগ্রাম লিখতে হয় কোনো একটি কম্পাইলারে, যেখান থেকে আমরা প্রোগ্রামটি রান করাতে পারবো, চালাতে পারবো। আমি বলে রাখি, আমার এই প্রোগ্রামটি আমি রান করব টার্বো সি নামে একটি কম্পাইলার। টার্বো সি নামে একটি কম্পাইলারে আমি এই প্রোগ্রামটি রান করব। এই প্রোগ্রামটি টার্বো সি নামে একটি কম্পাইলারে রান করব। বলে রাখি, এই টার্বো সি নামে একটি কম্পাইলার, যেটা ওপেন করলে স্ক্রিনটা আসে ব্লু রঙের। সেই ব্লু রঙের স্ক্রিনের ওপরে প্রোগ্রামটি লিখতে হয় এবং ওখানে কম্পাইল করতে হয়। ওখানে মাউস কাজ করে না, যা কিছু করতে হয় সব কিছু কিবোর্ড দিয়ে করতে হয়, কিবোর্ড দিয়ে কাজ করতে হয়। বর্তমান দিনে টার্বো সির ব্যবহারটা অনেক কমে গেছে, তার জায়গায় অনেক নতুন নতুন কম্পাইলার এসছে এবং খুব সরল কম্পাইলার, যেখানে খুব সহজে প্রোগ্রাম লেখা যায়। অনেক কিছু স্বয়ংক্রিয়ভাবে চলে আসে, লিখতে হয় না। সেরকম একটি কম্পাইলার আছে ডেভ সি প্লাস প্লাস। জানি না কোন কোন কলেজে বা কোন কোন স্কুলে টার্বো সিতে প্রোগ্রাম হয় এখনও, কিন্তু টার্বো সিতে প্রোগ্রাম কিন্তু
অনেক আগে থেকেই হয়, এখনও কিন্তু হয়, এখনও সেই পুরোনো দিনের ধারাটা চলে আসে। টার্বোসিতে প্রোগ্রাম লেখা হয় এবং প্রোগ্রাম খুব ভালোভাবে লেখা যায়, কোনো সমস্যা হয় না। কিন্তু বর্তমান দিনে টার্বোসির বদলে অনেক অল্টারনেটিভ নতুন নতুন কম্পাইলার চলে এসছে, যেগুলো ভালোভাবে কাজ করতে পারে, যেগুলো যেই কম্পাইলারের ইন্টারফেসটাকে দেখতে সুন্দর, কিন্তু টার্বোসি ইন্টারফেসটাকে দেখতে এত সুন্দর নয়। ব্লু রঙের একটা স্ক্রিন আছে, সেখানে শুধুমাত্র কিবোর্ড দিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, আমার এই প্রোগ্রামটি টার্বোসিতে লেখা, এই প্রোগ্রামটি টার্বোসিতে লেখা, আমি ধরে নিচ্ছি আমার এই প্রোগ্রামটি টার্বোসি কম্পাইলারে লেখা। তাহলে এই প্রোগ্রামটি যদি আমি রান করাই, এই প্রোগ্রামটি প্রথমে কম্পাইল করব, দিলে নো এরর, কোনো এরর থাকবে না। তারপরে রান যদি করাই, রান করালে আউটপুট কি দেখাবে না, আউটপুট দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, আউটপুট দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, আউটপুট দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, এবার এই প্রোগ্রামের প্রত্যেকটি লাইন সম্পর্কে আমরা জানব। এই দুটি লাইন একটু পরে জানবো, এই লাইনটা একটু পরে জানবো। এই লাইনটা সম্পর্কে এখন একটু জানবো। এই লাইনটার আবার সম্পর্কে জানবো কি না, যেখান থেকে ভয়েড মেন দিয়ে এরকম একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ থাকবে, তাকে বলবো ফাংশান। এরকম চিহ্ন দেওয়া থাকলে তাকে বলবো ফাংশান। কি বলবো? ফাংশান। তাহলে ভয়েড মেন ফাংশান, ভয়েড মেন ফাংশান, এটা আছে মেন ফাংশান। তাহলে মেন ফাংশানের কাজ কি না, এটা কম্পাইলারকে বলবে কোথা থেকে প্রোগ্রামটি শুরু না। তাহলে ইন্ডিকেট স্টার্ট অফ এ প্রোগ্রাম। একটি প্রোগ্রাম কোথা থেকে শুরু হচ্ছে, একটি প্রোগ্রামের এক্সিকিউশন, প্রোগ্রামের কাজ কোথা থেকে শুরু হবে সেটা জানা যাবে কোন ফাংশনের সাহায্যে, মেন ফাংশন। তাহলে মেন ফাংশন না দিলে একটি এরর দেখাবে। তোমরা প্রোগ্রামটি টার্বোসিতে করে দেখবে, এই লাইনটা দেবে না, সব কিছু দেবে, এই লাইনটা দেবে না, তাহলে একটা এরর মেসেজ দেখাবে। কি প্রোগ্রাম টার্মিনেটেড ইনকারেক্টলি, এই মেসেজটা কিন্তু দেখাবে। তোমরা যদি এই লাইনটা ভয়েড মেন এই লাইনটা না দাও, যদি তোমরা না দাও, তাহলে এই মেসেজটা দেখাবে প্রোগ্রাম টার্মিনেটেড ইনকারেক্টলি। মানে কি না, প্রোগ্রামটি ভুলভাবে শেষ হয়ে গেল। যার বাংলা দাঁড়া এটাই তো, প্রোগ্রামটি ভুলভাবে শেষ হয়ে গেল। কিন্তু ভুলভাবে শেষ হয়ে গেল এই কথার অর্থ কি না, কম্পাইলার বুঝতে পারছে না প্রোগ্রামটা শুরু কোথায়, শেষ হয়ে গেল এই ব্র্যাকেট শেষে বুঝতে পারছে, কিন্তু শুরু কোথায় সে বুঝতে পারেনি, সেই জন্য বলছে প্রোগ্রামটি ভুলভাবে শেষ হয়ে গেল। বোঝা গেল? আবার যদি ভয়েড মেন এটা লাগিয়ে দিই প্রোগ্রামের মধ্যে, এটা যদি দিয়ে দিই ভয়েড মেন ফাংশন ছিল, এটা যদি দিয়ে দিই, তাহলে প্রোগ্রামটা রান করে যাবে, কোনো এরর দেখাবে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি মেন ফাংশানের কাজ কি না, ইন্ডিকেট স্টার্ট হবে প্রোগ্রাম, একটা প্রোগ্রামের এক্সিকিউশন কোথা থেকে শুরু হয় সেটাকে ইন্ডিকেট করা, দেখিয়ে দেওয়া। কাকে? না কম্পাইলারকে। তাহলে মেন ফাংশন দিলে কম্পাইলার বুঝতে পারবে যে ওখান থেকে প্রোগ্রামটি শুরু হলো। ঠিক আছে, এবার ভয়েড, তাহলে মেন ফাংশানের কাজ বোঝা গেল, এটা হচ্ছে মেন ফাংশানের কাজ, ইন্ডিকেট স্টার্ট হবে প্রোগ্রাম, এটা মেন ফাংশানের কাজ, এবার ভয়েডটা কি না, ভয়েড হচ্ছে একটা রিটার্ন টাইপ, যেটা সম্পর্কে আমরা পরে জানবো। এটা এখন এই মুহূর্তে যদি আমি বলি তাহলে কিছুই বোঝা যাবে না। শুধু জেনে রাখো, এখানে ভয়েড লেখা হয়, না হলে লেখা হয় ইন্ড। হয় ভয়েড লিখতে হবে, না হলে লেখা হবে ইন্ড। যদি ইন্ড লিখতে হয় তাহলে প্রোগ্রাম শেষ করার একদম আগে এই জায়গায়, মানে এই প্রোগ্রামের ব্র্যাকেট শেষ করার আগে এখানে লিখতে হবে রিটার্ন 0,
রিটার্ন জিরো দিয়ে সেমিকোলন। যদি ভয়েটের জায়গায় ইন্ড লিখি, তাহলে প্রোগ্রাম শেষ হওয়ার একদম উপরের লাইনে লিখতে হবে রিটার্ন জিরো। ঠিক আছে? আর ভয়েড যদি লিখি তাহলে রিটার্ন জিরো দিতে হবে না। যদি ভয়েড লিখি তাহলে রিটার্ন জিরো দিতে হবে না, আর যদি ইন লিখি তাহলে রিটার্ন জিরো দিতে হবে। ঠিক আছে? বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই লাইনটা এখন ছেড়ে দিচ্ছি, আমরা ভয়েড লিখেই প্রোগ্রামটা লিখি, ভয়েড দিয়েই প্রোগ্রামটা লিখি। আচ্ছা, তারপর মেন ফাংশান শুরু হলো, প্রোগ্রামে এক্সিকিউশন স্টার্ট মেন ফাংশান। তাহলে এটা এই ব্র্যাকেট মানে কি? মেন ফাংশানের শুরু, মানে ব্রেস ওপেন হলো, ওপেনিং ব্রেস। এবার আছে একটি জিনিস, CLR SCR দিয়ে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ মানে ফাংশান। ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ থাকলে কি বলি? ফাংশান বলি। তাহলে CLR SCR ফাংশান। CLR SCR ফাংশানের ফুল ফর্ম কি? CLR মানে ক্লিয়ার, SCR স্কিন, ক্লিয়ার স্কিন, স্কিনটাকে ক্লিয়ার করবে। কি করবে? স্কিনটাকে ক্লিয়ার করবে। স্কিন মানে এখানে কি বোঝানো হচ্ছে? স্ক্রিন মানে এখানে বোঝানো হচ্ছে কম্পিউটারের স্ক্রিন, কম্পিউটারের ডিসপ্লে, কম্পিউটারে যে ডিসপ্লে, মনিটরে যে মনিটরে যেখানে দেখতে পাচ্ছি ডেস্কটপ, তাকেই বলা হচ্ছে স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন। স্ক্রিনের অপর নাম হচ্ছে কনসোল। স্ক্রিনের অপর নাম কি? কনসোল। স্ক্রিনের অপর নাম হচ্ছে কনসোল, এটা মনে রাখি। তাহলে ক্লিয়ার স্ক্রিন এই ফাংশনের কাজ কি? ক্লিয়ার দ্য স্ক্রিন অর কনসোল, ক্লিয়ার দ্য স্ক্রিন অর কনসোল মানে স্ক্রিনটাকে ক্লিয়ার করবে বা কনসোল, স্ক্রিন বা কনসোলকে ক্লিয়ার করবে। এবার যদি এই লাইনটা না দিই, কোনো জিনিসের যদি আমরা কাজ জানতে চাই তাহলে ওইটা দেব না, যে ওইটা প্রোগ্রামে না দিয়ে কি এরর দেখায় দেখি, ওই জিনিসটা না দিয়ে কি এরর দেখায় দেখি, তাহলেই বুঝতে পারবো যে ওইটার কাজ কি, কী জন্য ওই এররটা আসছে। ওটা না দিলে যদি ওই এররটা দেখায় তাহলে বুঝতে পারবো যে এররটা কেন আসছে, ওইটা দিইনি বলে। তাহলে দিলে ওটা আসবে না, তখনই ওর কাজটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। তাহলে CLR SCR এই ফাংশানটা যদি না দিই প্রোগ্রামে তাহলে কি হবে না, তাহলে আউটপুটটা কেমন দেখাবে? প্রথমবার রান করব, দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। বন্ধ করে দিয়ে আবার রান করাবো, দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। প্রোগ্রামটি বন্ধ করে দিয়ে আবার রান করব, দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে কি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি আগেকার আউটপুটগুলোকে ধরে রাখা আছে, স্ক্রিন ধরে রেখেছে। কম্পিউটার কনসোল বা স্ক্রিন আগেকার আউটপুটগুলোকে ধরে রেখেছে, আউটপুটগুলোকে সে মুছে দেয়নি, আগেকার আউটপুটগুলোকে সে মুছে দেয়নি, ধরে রেখেছে। স্ক্রিনটা ক্লিয়ার হয়নি। তাহলে ক্লিয়ার স্ক্রিন এই ফাংশানটা যদি না দিই তাহলে কি দেখব না, আগেকার আউটপুটগুলি স্ক্রিনে ধরা থাকবে, আগেকার আউটপুটগুলি স্ক্রিনে ধরা থাকবে, সেগুলো মুছে যাবে না, স্ক্রিনটা ক্লিয়ার হবে না। এবার যদি প্রোগ্রামে এই লাইনটা আবার যোগ করে দিই, CLR SCR ফাংশানটা যোগ করে দিই, তাহলে দেখব স্ক্রিনটা ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি রান করাই দেখব কি লেখা আছে, হ্যালো ওয়ার্ল্ড। মানে আগেকার আউটপুট যা ছিল সব কিছু স্ক্রিন থেকে ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে? নেক্সট কি লেখা আছে? প্রিন্ট এফ ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। তাহলে প্রিন্ট এফ ফাংশান, প্রিন্ট এফ ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ মানে প্রিন্ট এফ ফাংশান। ব্র্যাকেট শুরু করে ব্র্যাকেট শেষ করলে ওটাকে ফাংশান বোঝায়। তাহলে প্রিন্ট এফ ফাংশান। তাহলে আমরা বলতেই পারি যে এখানে একটি ফাংশান ছিল মেন ফাংশান, এটা CLR SCR ফাংশান, এখানে প্রিন্ট এফ ফাংশান। তাহলে মেন ফাংশানের ব্র্যাকেটের মধ্যে কিছু দিইনি, CLR SCR ব্র্যাকেটের মধ্যে কিছু দিইনি, কিন্তু এখানে ব্র্যাকেটের মধ্যে ডবল কোটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে কেন? ফাংশানের
মধ্যে যদি আমরা কোনো না দিই তাহলে সেটাকে কি বলবো না, সেটাকে আমরা বলবো সেই ফাংশানটি কোনো কিছু ধারণ করেনি, সেই ফাংশানটিতে কোনো কিছু নেই, সেই ফাংশানটি কোনো কিছু ধারণ করেনি। কিন্তু প্রিন্টএফ এই ফাংশানের ভেতরে কী লেখা আছে, ডবল কোটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, ডবল কোটের মধ্যে যা লেখা থাকবে সেটাই দেখিয়ে দেবে কম্পিউটারের স্ক্রিনে। ডবল কোটের মধ্যে যা লেখা থাকবে সেটাই স্ক্রিনে দেখা যাবে। তাহলে প্রিন্টএফ ফাংশান, এই প্রিন্টএফ ফাংশানের কাজ কি? এই প্রিন্টএফ ফাংশানের কাজ হচ্ছে ডিসপ্লে করা, দেখানো। তাহলে ডিসপ্লে any message or output, ডিসপ্লে এনি মেসেজ অর আউটপুট। তাহলে প্রিন্টএফ ফাংশানের কাজ কি না, ডিসপ্লে এনি মেসেজ অর আউটপুট, কোনো মেসেজকে বা আউটপুটকে দেখার জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করা হয়। এখানে আমার প্রোগ্রামে কী লিখতে বলা হয়েছিল না, হ্যালো ওয়ার্ল্ড নামে একটা মেসেজ লিখতে বলা হয়েছিল। তাহলে কী মেসেজ দেখতে চাই, হ্যালো ওয়ার্ল্ড, সেই জন্য হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটা প্রিন্টএফের মধ্যে লেখা হয়েছে। তাহলে প্রিন্টএফ ফাংশানের কাজ হচ্ছে কি, ডিসপ্লে এনি মেসেজ অর আউটপুট। ঠিক আছে, আচ্ছা এখানে সিএলের পরে সেমিকোলন দেওয়া আছে, এখানে প্রিন্টএফের পরে সেমিকোলন দেওয়া আছে। সেমিকোলন দিতে হবে কেন? সেমিকোলন দিতে হবে না কোনো লাইনের শেষ, কোনো স্টেটমেন্টের এন্ড বোঝানোর জন্য, কোনো লাইনের শেষ বা কোনো স্টেটমেন্টের এন্ড বোঝানোর জন্য সেমিকোলন চিহ্ন দিতে হবে। সেমিকোলন যদি না দিই তাহলে কম্পাইলার বুঝতে পারবে না ওই লাইন বা ওই স্টেটমেন্টটি ওখানে শেষ হচ্ছে। তাহলে অবশ্যই সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, নেক্সট লাইন যেখানে আছে গেট সিএইচ, গেট সিএইচ দিয়ে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ, মানে গেট সিএইচ ফাংশান। গেট সিএইচ ফাংশান, এই ফাংশানের কাজ জানতে গেলে এই লাইনটা দেব না। এই লাইনটা যদি না দিই তাহলে কি হবে, এই লাইনটা যদি না দিই তাহলে আমরা কি দেখতে পাবো না, আউটপুটটা আসবে, প্রোগ্রামে কোনো এরর আসবে না। গেট সিএইচ এই লাইনটা যদি না দিই তাহলে কিন্তু কোনো এরর আসবে না। কিন্তু কি হবে না, এই প্রোগ্রামটা কম্পাইল করলাম, তারপর রান করলাম, আউটপুট আসবে, একটা কালো রঙের স্ক্রিন আসবে, কিন্তু চোখের পলক না পড়তে পড়তে ওই কালো রঙের স্ক্রিনটা চলে যাবে। ওই কালো রঙের স্ক্রিনটা চোখের পলক না পড়তে পড়তে চলে যাবে, না আউটপুটটা আসবে কিন্তু আমরা দেখতে পাবো না। এই গেট সিএইচ এই ফাংশনে যদি না দিই তাহলে কি দেখবো না, রান করার পর একটা কালো রঙের স্ক্রিন আসছে, মানে আউটপুট আসছে কিন্তু আউটপুটটা আমরা দেখতে পাবো না, আউটপুটটা ফ্ল্যাশ হয়ে যাবে। ফ্ল্যাশ লাইট বলি না, ফ্ল্যাশ, আউটপুটটা ফ্ল্যাশ হয়ে যাবে। ফ্ল্যাশ কথার অর্থ হচ্ছে তাৎক্ষণিকভাবে যেটা আসে এবং চলে যায়, তাকে বলি ফ্ল্যাশ। তাহলে গেট সিএইচ না দিলে আউটপুটটা কনসোলে আসবে বা স্ক্রিনে আসবে, কিন্তু আমরা সেটা দেখতে পাবো না। তা এবার যদি গেট সিএইচ প্রোগ্রামে লাগিয়ে দিই, গেট সিএইচ এই ফাংশানটা প্রোগ্রামে লাগিয়ে দিই তাহলে কি হবে, কম্পাইল করলাম, রান করলাম, তারপর আউটপুটটা আসবো এবং আউটপুটটা আসবে এবং সেই আউটপুটটিকে আমরা যতক্ষণ ইচ্ছে দেখতে পারবো। ঠিক আছে, তাহলে গেট সিএইচ ফাংশানের কাজ হচ্ছে কি, কন্টেন্ট আউটপুট অন দ্য স্ক্রিন অর কনসোল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সিএলআর এসসিএল এই লাইনের কাজ বোঝা গেছে, প্রিন্টএফের কাজ বোঝা গেছে, গেট সিএইচের কাজ বোঝা গেছে, সিএইচ ফাংশনের কাজ বোঝা গেছে। এবার আমার প্রোগ্রামে আর কিছু নেই, প্রোগ্রামে মেসেজ দেখাতে বলেছিল হ্যালো ওয়ার্ল্ড, কাজ শেষ হয়ে গেছে। তাহলে এখানে মেন ফাংশানে ব্র্যাকেট শুরু করেছিলাম, মেন ফাংশানে ব্র্যাকেট শুরু, মেন ফাংশান শেষ করলাম, মানে ক্লোজিং ব্রেস এখানে আছে। তাহলে আমার প্রোগ্রামটি শেষ হয়ে গেল, প্রোগ্রামটি শেষ হয়ে গেল। এবার ওপরের দুটি লাইন থেকে গেছে, হ্যাজ ইনক্লুড stdio.h, হ্যাজ ইনক্লুড conio.h। হ্যাজ আর ইনক্লুড এটার কাজ একটু পরে জানবো। প্রথমে জানি stdio.h এর ফুল ফর্ম, stdio.h এর ফুল ফর্ম,
STD ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড, I ফর ইনপুট, O ফর আউটপুট, আর H ফর হেডার ফাইল। তাহলে stdio.h এর ফুল ফর্ম কি? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তাহলে এটার কাজ কি? হেডার ফাইল হচ্ছে একটি বিশেষ ধরনের ফাইল যেটা কম্পাইলারের মধ্যে থাকে, যে ফাইলের মধ্যে বিভিন্ন প্রকার লাইব্রেরি ফাংশানগুলোর কাজ বলা থাকে। লাইব্রেরি ফাংশান কোনগুলো? না CLR/SCR একটা লাইব্রেরি ফাংশান, printf একটি লাইব্রেরি ফাংশান, আর getch একটি লাইব্রেরি ফাংশান। এই লাইব্রেরি ফাংশানগুলোর কাজ বলা আছে কার মধ্যে? হেডার ফাইলগুলোর মধ্যে। বিভিন্ন হেডার ফাইলগুলির মধ্যে কি বলা থাকবে? না লাইব্রেরি ফাংশানগুলির কাজ। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল, এই হেডার ফাইলের মধ্যে কি থাকবে? না ইনপুট এবং আউটপুট সংক্রান্ত, ইনপুট এবং আউটপুট সংক্রান্ত, ইনপুট এবং আউটপুট সংক্রান্ত যত লাইব্রেরি ফাংশান আছে তার কাজগুলো বলা থাকবে stdio.h এই হেডার ফাইলের মধ্যে। ইনপুট এবং আউটপুট সংক্রান্ত যত লাইব্রেরি ফাংশান, এগুলোকে বলে লাইব্রেরি ফাংশান। CLR/SCR, printf, getch এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশান। আরও অনেক অনেক লাইব্রেরি ফাংশান আছে যেগুলো আমরা পরে পরে জানবো। ফাংশন নামে একটা চ্যাপ্টার আছে, ওখানে আমরা ডিটেলসে জানবো। আমরা জানবো ফাংশান দু রকমের হয়, একটা হচ্ছে লাইব্রেরি ফাংশান আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশান। তাহলে লাইব্রেরি ফাংশানগুলো কাজ আগে থেকে বলা থাকে কার মধ্যে? হেডার ফাইলের মধ্যে। আর ইনপুট এবং আউটপুট সংক্রান্ত যে লাইব্রেরি ফাংশান তার কাজগুলো বলা থাকবে কার মধ্যে? তার কাজগুলো বলা থাকবে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল বা stdio.h এর মধ্যে। তাহলে আমরা যদি এই লাইনটা না দিই, এই লাইনটা যদি না দিই, এই লাইনটা যদি না দিই stdio.h এই লাইনটা যদি না দিই, তাহলে এরর কি দেখাবে? এরর মেসেজ দেখাবে printf ফাংশন শুড হ্যাভ এ প্রোটোটাইপ। printf ফাংশন শুড হ্যাভ এ প্রোটোটাইপ মানে printf-এর একটা প্রোটোটাইপ থাকা দরকার ছিল, কিন্তু প্রোটোটাইপ দেওয়া হয়নি। মানে কম্পাইলার বুঝতে পারছে না printf-এর কাজ কি। তার কারণ printf ফাংশনের কাজ কি? না ডিসপ্লে এনি মেসেজ অর আউটপুট অন দ্য স্ক্রিন। তাহলে printf-এর কাজ হচ্ছে আউটপুট দেখানো বা কোনো মেসেজ দেখানো, মানে আউটপুট সংক্রান্ত কাজ। তাহলে ইনপুট এবং আউটপুট যত সংক্রান্ত যত ফাংশন আছে তার কাজ কার মধ্যে বলা থাকে? stdio.h এর মধ্যে। তাহলে আমরা যদি stdio.h এটা না দিই তাহলে কম্পাইলার বুঝতে পারবে না যে printf-এর কাজ কি। তাহলে এই printf-এর কাজটা কার মধ্যে বলা আছে? stdio.h এর মধ্যে। সেই জন্য এটা দিতেই হবে, হেডার ফাইল দিতেই হবে। হ্যাশটা কি? না হ্যাশটাকে বলে প্রি প্রসেসর, হ্যাশটাকে বলে প্রি প্রসেসর, হ্যাশটাকে বলা হয় প্রি প্রসেসর। প্রি প্রসেসরের কাজ কি? না কপি পেস্ট করা। কাকে কপি পেস্ট করবে? না স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলের মধ্যে যতগুলো লাইব্রেরি ফাংশন আছে সেগুলোর কাজকে কপি করে আমার প্রোগ্রামের মধ্যে পেস্ট করে দেওয়া। এটা হচ্ছে হ্যাশের কাজ। হ্যাশকে বলে প্রি প্রসেসর। ইনক্লুড মানে তো যোগ করা, এটা জানি। তাহলে হ্যাশ ইনক্লুড stdio.h বোঝা গেল। এবার আসছি হ্যাশ ইনক্লুড conio.h। conio.h এর ফুল ফর্ম কি? conio.h এর ফুল ফর্ম হচ্ছে কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল। কনসোল ইনপুট আউটপুট হেডার ফাইল মানে কনসোল মানে কি বলেছি? স্ক্রিন বা ডিসপ্লে। কম্পিউটার স্ক্রিন বা ডিসপ্লেকে কনসোল বলা হয়। তাহলে কনসোল সংক্রান্ত যত লাইব্রেরি ফাংশন আছে তার কাজগুলো বলা আছে কার মধ্যে? conio.h এর মধ্যে। তাহলে আমি যদি আমার প্রোগ্রামে এটা না দিই, আমার এই প্রোগ্রামটায় পার্টিকুলার এই প্রোগ্রামটায় যদি আমি হ্যাশ ইনক্লুড conio.h এই লাইনটা না দিই, তাহলে কি এরর মেসেজ দেখাবে CLR/SCR অ্যান্ড getch CLR/SCR অ্যান্ড getch শুড হ্যাভ এ প্রোটোটাইপ। মানে CLR/SCR এবং getch এর একটি প্রোটোটাইপ থাকা দরকার ছিল, বা CLR/SCR এবং getch এর কাজ কম্পাইলার বুঝতে পারছে না। তার কারণ কি? না তার কারণ হচ্ছে এদের হেডার ফাইল আমি দিইনি। এদের কাজ বলা আছে কার মধ্যে? conio.h নামে হেডার ফাইলের মধ্যে। আমি সেইটা আমার প্রোগ্রামে ইনক্লুড করিনি, সেই জন্য এদের কাজ বুঝতে পারছে না।
কেন এই দুটো ফাংশন পার্টিকুলারলি মেসেজে থাকে, এরর মেসেজে দেখালো? সিএল এর কাজকে স্ক্রিনটাকে ক্লিয়ার করা বা কনসোল ক্লিয়ার করা, তাহলে এটা কনসোল সংক্রান্ত কাজ। আবার গেট সিরিজের কাজ কি না, আউটপুটটাকে কনসোলে ধরে রাখা, তাহলে এটাও কনসোল সংক্রান্ত কাজ। তাহলে কনসোল সংক্রান্ত যত লাইব্রেরি ফাংশন আছে, কনসোল সংক্রান্ত কাজ করে এমন যে লাইব্রেরি ফাংশন আছে, সবগুলির কাজ বলা থাকে কার মধ্যে? conio.h এর মধ্যে। আর ইনপুট এবং আউটপুট সংক্রান্ত যত লাইব্রেরি ফাংশন আছে তাদের কাজগুলো বলা থাকে কার মধ্যে? স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল বা stdio.h হেডার ফাইলের মধ্যে। তাহলে আজকে আমরা একটি 1 2 3 4 5 6 7 8 9 লাইনের প্রোগ্রাম করেছি। তার মধ্যে আবার দুটো, একটা ওপেনিং ব্রেস একটা ক্লোজিং ব্রেস, মানে 7 লাইনের একটা প্রোগ্রাম করেছি। তার মধ্যে এতগুলি তথ্য কিন্তু আমাদেরকে জানতে হলো। এত তথ্য আমাদেরকে জানতে হবে, না হলে আমরা প্রোগ্রামে কিছু বুঝতে পারবো না। কোনটা কেন ব্যবহার করব যদি আমরা না জানি, তাহলে শিখে লাভ কী? তাহলে আজকের এই প্রোগ্রামটায় আশা করি কিছু না কিছু সবার বোঝা গেছে। যদি বোঝা না গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। এরপরে প্রোগ্রামিং সম্পর্কে আরও আমরা ডিটেলস জানবো। আজকে তো সবে শুরু হলো, হাতে খড়ি হলো। হাতে খড়িতে একটি ছোট প্রোগ্রাম দিয়েছি। এরপরে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিভিন্ন অংশ আছে, সেখানে আইডেন্টিফায়ার আছে, ডেটা টাইপ আছে, আরও অনেক 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 জিনিস আছে, যেগুলো সম্পর্কে পরপর আমি আলোচনা করব। ঠিক আছে।